গুড মর্নিং ডিয়ার লার্নার, স্টাডি উইথ সোনিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। সেটা তোমরা এখানে দেখি বুঝতে পারছো। আজকে আমরা আলোচনা করতে চলেছি যে বারদৌলি সত্যাগ্রহ এটা কেন গুরুত্বপূর্ণ ছিল, এবং এই সত্যাগ্রহে কি গান্ধীজি ছিলেন, এবং থাকলেও তিনি কি প্রমুখ নেতা হিসেবে ছিলেন। তো এই পুরো কনসেপ্টটা যখন আমরা পড়ব এবং তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব, তখন কিন্তু এ বিষয়ে তোমাদের যে ধারণা সেটা কিন্তু সম্পূর্ণ অর্থে ক্লিয়ার হয়ে যাবে। বা কোয়েশ্চেনটা তোমাদের এরকমভাবেও দিতে পারে যে টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ। তো দেখেছো আমি যেভাবে তোমাদেরকে কনসেপ্ট তৈরি করে দিই, তার মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই একটা উত্তর থেকে দুটো তিনটে কোয়েশ্চেন যখনই দেবে, সেখান থেকে কিন্তু এই উত্তরগুলো থেকে তোমরা দুটো তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু খুব সহজেই দিতে পারবে। অবশ্যই সেটা যদি এই বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে রিলেটেড হয়। তো আমি আলোচনা করার আগে বলে নিই যে আমার চ্যানেলের নাম হচ্ছে স্টাডি উইথ সোনিয়া। স্টাডি উইথ সোনিয়াটা যখন তোমরা লিখবে তখন কিন্তু হ্যাশট্যাগ দেবে। তো হ্যাশট্যাগ এই চিহ্নটা দেওয়ার পর যখন লিখবে স্টাডি উইথ সোনিয়া, সহজেই কিন্তু আমার কিছু ভিডিওর প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে, এবং সেখান থেকে অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করেছি, সেগুলো দেখবে। তো আলোচনা শুরু করার আগে সবাইকে বলে দিচ্ছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু একদমই ভুলবে না, এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যেও এই লিঙ্কটিকে শেয়ার করে দিও এবং লাইক করো। আর তোমাদের যদি এই আলোচনাটা খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না। আর পারলে কোন বিষয়ের ওপর তোমাদের আরও দরকার, মানে কোন বিষয়টা তোমাদের কাছে খুব কঠিন লাগছে, এবং সেই বিষয়টা তোমরা আমাদেরকে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আমি পরবর্তী ভিডিওটি সেই টপিকের ওপরেই কিন্তু আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনাতে চলে যাই যে এই বারদৌলি সত্যাগ্রহ কী ছিল এবং কেন হয়েছিল। তো তোমরা বইয়ের মধ্যে অবশ্যই দেখতে পাবে, আমাদের যে বই আছে আমরা জানি যে ক্লাস 10 বা 10ম শ্রেণীতে যে বইগুলো থাকে সেখান থেকে কিন্তু তার বাইরে কিন্তু কোয়েশ্চেন পড়া সত্যিই অসম্ভব ব্যাপার। মানে যা কোয়েশ্চেন পড়বে তার মধ্যেই পড়বে। যদি তোমাদের এখানে 3টে নেতা উল্লেখ করা থাকে, তো 3টে নেতাই কিন্তু পড়বে, তার নামই পড়বে, তার বাইরে কিন্তু পড়বে না। এটাই আমাদের কাছে অনেক বড় লাভ, তাই না? তো বইয়ের মধ্যে তোমরা পৃষ্ঠা দেখতে পাবে যে তোমাদের 86 পৃষ্ঠায়, তো ইতিহাস বইয়ে ছায়া প্রকাশনীতে 86 পৃষ্ঠা যেটা আছে, সেখানে কিন্তু বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করা আছে। সেখানেও অনেকটা ডিটেলসে দেওয়া আছে এবং সুন্দরভাবে দেওয়া আছে। তার সত্ত্বেও সেখান থেকে কিছুটা কনসেপ্ট আমি নিজের মতো করে তোমাদের সাথে আলোচনা করব, যাতে তোমাদের উত্তর লেখাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো এই বারদৌলি সত্যাগ্রহ কী, এবার আমাদেরকে জানতে হবে যে সত্যাগ্রহ কী। বারদৌলি সত্যাগ্রহ পরে পড়ব, আগে সত্যাগ্রহ সম্পর্কে জানি। তো এই সত্যাগ্রহ হচ্ছে সত্যের সঙ্গে আগ্রহ, অর্থাৎ আমরা সত্যি কথা বলছি, কোনো হিংসা করছি না, আন্দোলনে নামছি না, কিন্তু আন্দোলনে নামছি কেমনভাবে না, নরমপন্থী অর্থাৎ গান্ধীবাদী আন্দোলনের সঙ্গে আমরা নামছি। তো গান্ধীবাদী আন্দোলন মানে গান্ধীজি যে 3টে পরপর সত্যাগ্রহ করেছিল, 3টেতেই তিনি সফলিত হয়েছিলেন, চম্পারণ, আমেদাবাদ এবং খেদা। কিন্তু এই সত্যাগ্রহতে গান্ধীজি কিন্তু প্রমুখভাবে ছিলেন না, এর নেতৃত্ব সম্পূর্ণ আলাদা একজন ব্যক্তিত্ব দিয়েছিলেন। তার সম্পর্কে জানবো এবং পুরোটা আমরা আলোচনাও করব। তো এই সত্যাগ্রহ মানে তোমরা সবাই আগে ক্লিয়ার করে নাও কনসেপ্ট। যখনই তোমাদের ওয়ার্ড টু ওয়ার্ড ক্লিয়ার হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের পড়তেও ভালো লাগবে। তো সত্যাগ্রহ মানে হচ্ছে সত্যের সঙ্গে আগ্রহ, কোনো রকম হিংসা না করে সুন্দরভাবে একটা সহজ পদ্ধতিতে সরকারকে জানানো যে আপনারা যেটা করছেন সেটা আমাদের জন্য ঠিক না। তো তার জন্য আমরা আন্দোলনে নামছি, কিন্তু কোনো রকম হিংসা না করে এবং সরকারের বিরোধী কোনো কাজ না করে। তো এই বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল বারদৌলিতেই, সেই জন্য এই জায়গাটা ছিল গুজরাট জেলায়। তোমরা দেখতে পাবে যে গুজরাটের সুরাট জেলায় বারদৌলি তালুকের কৃষকরা 1928 খ্রিস্টাব্দ নাগাদ এক শক্তিশালী সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন, যা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। এখানে কিন্তু 60% মানুষ ছিলেন। 60% মানুষ কিন্তু ছিলেন কি বর্ণের বলতো? কালিপ রাজ বর্ণের, অর্থাৎ কালিপ রাজ শ্রেণীভুক্ত। তো এই কালিপ রাজ কি আমরা পরের আলোচনাতেই বুঝতে পারবো যে কালিপ রাজ কি। তো গুজরাটের সুরাট জেলায় বারদৌলি তালুকের কৃষকরা 1928 খ্রিস্টাব্দ নাগাদ এই আন্দোলন শুরু করেছিলেন। তো কেন সাধারণ কৃষকরা নিজেদের খাওয়া বাদ দিয়ে হঠাৎ করে অনশনে নামলেন বা আন্দোলন করলেন, তার কারণ কি?
তার কারণ খুব সহজ, এখানে সুন্দরভাবে আলোচনা করাও রয়েছে। তো এখানে আমরা দেখব কারণ ও প্রেক্ষাপট। এখানে একটা প্রথা আছে হালি প্রথা। তো এই হালি প্রথা সম্পর্কে আগে জেনে নিই যে হালি প্রথাটা কী। হালি প্রথা হচ্ছে, এটি হলো একটি সামাজিক প্রথা। হালি প্রথা একটি সামাজিক প্রথা। সেটা কোথায় প্রচলিত ছিল? এটা প্রচলিত ছিল বাংলাদেশের গ্রামীণ সমাজে প্রচলিত এটা কিন্তু ছিল। এই প্রথায় বিশেষ করে কৃষিকাজের সময় কৃষকরা একত্রিত হয়ে অর্থাৎ একসাথে হয়ে একটা কাজ করতেন, মানে যে কোনো কাজ করতেন এবং একে অপরকে সাহায্যও করতেন। এটি একটি সহযোগিতামূলক প্রক্রিয়া ছিল, যেখানে কৃষকরা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিতেন এবং একসাথে কাজ করার মাধ্যমে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। হালি প্রথা বাংলাদেশের কৃষি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি সামাজিক সম্পর্ক ও সম্প্রদায়ের ঐক্যকে শক্তিশালী করে তোলে। এবার যদি পরীক্ষায় আসে যে হালি প্রথা কী, তো আমরা কি বলবো সিলেবাসের বাইরে কোয়েশ্চেন এসছে? একদমই না। আমরা প্রত্যেকটা টপিক যখন পড়ব তার ভেতরে যে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো আমরা পাবো সে বিষয়ে কিন্তু আমরা জানার চেষ্টা করব এবং তার জন্যই কিন্তু এটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যাতে তোমরা বুঝতে পারো বা জানতে পারো। তো অনেকেই কিন্তু এই বিষয়ে তোমাদেরকে ডিটেলসে বলবে না, তো আমি চেষ্টা করছি এই বিষয়ে আলোচনা করার। তো হালি প্রথা কি না, এটি হলো একটি সামাজিক প্রথা। কেন না, এটি কৃষকরা যখন মনে করো একটা বড় জমি আছে, ধরে নাও তোমাদের কোনো প্রজেক্ট দেওয়া হলো, সেই প্রজেক্টটা এতটাই বড় মানে ব্রড প্রচুর, তো সেই প্রজেক্টটায় যদি তুমি একা কাজ করো তাহলে তোমার পক্ষে কিন্তু সেটা খুব টাফ হয়ে যাবে এবং স্যার যদি বলেন যে সেটা তোমাকে 2 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, কঠিন তো, তাই না? তো তখন আমরা কি করব, স্যাররা যদি ক্লাসের মধ্যে 4টে গ্রুপ করে দেন এবং বলেন যে প্রতিটা গ্রুপে 10 জন করে থাকবে এবং সবাই ইন্ডিভিজুয়ালি একটা করে কাজ করবে, কেউ ছবি তৈরি করবে, কেউ আর্ট পেপার নিয়ে আসবে, কেউ রং তৈরি করবে, কেউ লিখবে, তাহলে কিন্তু কাজটা খুব সহজ হয়ে যাবে এবং 2 দিনের মধ্যে কমপ্লিট করে আমরা দিতে পারবো। সেই একই রকম পদ্ধতি এখানে আছে, কারণ কৃষকরা একে অপরকে সাহায্য করত, যার ফলে একটা জমি খুব সহজেই উৎপাদনশীল হয়ে পড়তো এবং সেখানে খুব ভালো ফসলও উৎপাদন হতো এবং কৃষকদেরকে কম খাটতে হতো, কারণ একসাথে সবাই সহযোগিতা করতো। তো এটাকেই বলা হতো হালি প্রথা। তো এবার আমরা জানবো যে এই হালি প্রথার মাধ্যমে কি হয়েছিল, কেন এটা কারণ হলো না, বারদৌলিতে সম্পন্ন কৃষকেরা কুনবি পাতিদার নামে পরিচিত ছিল। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো স্লাইড পরেরটা চলে আসলো, আমি তোমাদেরকে প্রথম স্লাইডেই নিয়ে যাচ্ছি। কুনবি পাতিদার নামে পরিচিত ছিল। এদের অধীনে জমি চাষ করত ঋণ দাস নামে এক ধরনের দাস শ্রমিক। দাস প্রথা সম্পর্কে আগেই আমরা জানি, তাই না? তো দাস শ্রমিক এখানকার 60% মানুষ ছিল, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে 60% মানুষ কালীপ্রাজ নামে পরিচিত ছিল। তো এই 60% মানুষ কালীপ্রাজ বা কালো মানুষ হিসাবে পরিচিত ছিল। তাহলে এই কালীপ্রাজটা কি, খুবই ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডগুলো মাথায় রাখবে। তো কালীপ্রাজ হচ্ছে কালো মানুষ, আর উচ্চবর্ণের মানুষেরা উজালিপারাজ বা সাদা মানুষ নামে পরিচিত ছিল। বানানগুলো সুন্দরভাবে পড়বে, খুব সহজ বানান, কিন্তু উচ্চারণ করতে একটু ডিফিকাল্টি হবে, তার জন্য কেটে কেটে পড়বে। এইগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? আর পাতাটা অবশ্যই মনে রাখবে, 86 পাতা, তো বই থেকে কিন্তু অবশ্যই পড়বে, ঠিক আছে? তার সত্ত্বেও আমি সুন্দরভাবে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, বই খোলার দরকারই হবে না, তাই না? তো উজালিপ্রাজ বা সাদা মানুষ হিসাবে পরিচিত ছিল। তাহলে দুটো মানুষ দেখতে পাচ্ছি, দুটো সম্প্রদায়, একটা কালো একটা সাদা। হালি প্রথা অনুসারে এখানকার ভাগ চাষিরা উচ্চ বনের মালিকদের অধীনে শ্রমিক হিসাবে কাজ করত। যারা সমাজের একটু উচ্চ শ্রেণীর মানুষ ছিল তাদের নিচে কিন্তু এরা কাজ করত। এবার আমরা পড়ব কারণগুলোর মধ্যেই কিন্তু পড়ছি খাজনা বৃদ্ধি কি। খাজনা না, সরকার বারদৌলি কৃষকদের ওপর 1927 খ্রিস্টাব্দে খাজনার হার 22% বৃদ্ধি করে। বইয়ে কিন্তু তোমরা পাবে 21.97%, ঠিক আছে? তো এটাকেই তোমাদেরকে বলে দিয়েছে যে একদম 22%, কাছাকাছি আছে, ওই জন্য বলে দিয়েছে 22%। তো পরীক্ষায় যদি এই পার্সেন্টেজটা নাও থাকে, যদি এটা থাকে তাহলেও কিন্তু তোমরা ভুল করবে না, 22% লিখতে পারো। আর এটা যদি থাকে তো অবশ্যই খুবই ভালো কথা।
দিয়ে দেবে। তো বইয়ে যেটা আছে সেটা লেখাটাই বেটার, আর যদি না থাকে তাহলে এটা থাকলে এটাও দিয়ে দেবে, কোনোটাই ভুল নয়, কাছাকাছি মানে সিমিলার আছে ওই জন্য লেখা আছে, ঠিক আছে। তো 22% বৃদ্ধি করে, ফলে কৃষকদের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হয়। এমনিতেই সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, দুর্ভিক্ষটা কখন দেখা দিয়েছিল আমরা পরের লাইনেই পড়ব। তো এমনিতেই সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তারপরে প্রথমে তাদের যে খাজনা ছিল সেটা কিন্তু 30% ছিল, তারপরে সেটাকে একটুখানি কমিয়ে 21.97% হয়। যে কৃষকরা ভাগ চাষি হিসাবে অন্যদের জমিতে কাজ করতো এবং একসাথে তারা এক একজন কীভাবে 22% খাজনা দেবে, এটা তো সত্যিই অস্বাভাবিক এবং তাদের ওপর এক ধরনের অত্যাচার, তাই না? তো 22% বৃদ্ধি করে। এই দুর্ভিক্ষ, এগুলো আমরা এখনও কিন্তু কারণ পড়ছি, ঠিক আছে, মাথায় রাখবে। তো দুর্ভিক্ষ না, এই সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কখন না 1925 খ্রিস্টাব্দে বারদৌলিতে ভয়ানক একটা বন্যা দেখা দেয়, ফলে কৃষকদের ফসল নষ্ট হওয়ায় সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যায়। ফলে কৃষকদের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়, তাদের ঘর ছিল না, কোনো রকমে থাকতো, অন্যের জমিতে চাষ করতো, দুবেলা দুমুঠো ঠিক করে খেতেও পেত না, তাদের ওপর 22% কর দেওয়া হতো, মানে কর নেওয়া হতো, উপরন্তু তাদের একটা ভয়ানক দুর্ভিক্ষ দেখা যায়। তাহলে এই পরিস্থিতিতে তাদের পক্ষে আর সম্ভব নয়, যখনই মানুষের দেয়ালে পিঠ থেকে যায়, আমরা বড়দের কাছ থেকে শুনেছি, তখনই কিন্তু তাদেরকে ঘুরে দাঁড়াতে হয়। সেই জন্যই কিন্তু তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছিল। এবার প্রতিটা আন্দোলন করার আগে একজন নেতৃত্ব দরকার, মানে একজন নেতা ছাড়া কোনো আন্দোলনই সফল হয় না, এটাই স্বাভাবিক। ক্লাসে যদি স্যার না থাকেন এবং যদি বলা হয় আজকের বাংলা ক্লাসটা তোমরা নিজেদের মতো করো, কখনোই কি ক্লাসের শৃঙ্খলা বজায় থাকবে না এবং আমরা সহজভাবে সেই বিষয়টা বুঝতেও পারবো না। তো একজন স্যার অর্থাৎ প্রতিটা জায়গায় একজন লিডার থাকা দরকার, তাই না? তো নেতৃত্ব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই আন্দোলনে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন, এখানে কিন্তু মহিলারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। এখান থেকে আমরা দেখতে পাই, এখানে আমরা 3 জন নেতৃত্বের নাম পাবো এবং খুব ভালোভাবে সেই মহিলা নেতৃত্বের নামগুলো আমরা মাথায় রাখবো, কারণ কোয়েশ্চেন চলে আসতেই পারে যে মণিবেন প্যাটেল কোন সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিল, আমেদাবাদ, খেদা না বারদৌলি। আমরা যদি নামটা মনে রাখি তাহলে কিন্তু আমরা সহজেই লিখে দিতে পারবো বারদৌলি, ঠিক আছে। এই জন্য তো একটা পড়া ব্রড কোয়েশ্চেন থেকে তোমরা হাজারো কোয়েশ্চেন পাবে, তাই না? এটাই আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। তো বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেওয়ার জন্য কৃষকরা গান্ধীবাদী কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেলের সঙ্গে যোগাযোগ করেন। তো এখানে আমরা একজন মহান ব্যক্তিত্বকে দেখতে পেয়ে যাচ্ছি, ইনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। তো এনার নামের সঙ্গে যে সর্দার শব্দটি যুক্ত করা হয়েছিল এটা কিন্তু পরে হয়েছিল, মানে এই আন্দোলন করার সময়তেই কিন্তু তার নামের সঙ্গে সর্দার যে একটা উপাধি সেটা কিন্তু যুক্ত হয়েছিল, তার আগে তিনি বল্লভভাই প্যাটেল নামেই পরিচিত ছিলেন। তো যেটা আমি আলোচনা করেছিলাম যে আগের যেটা আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে যে এই সত্যাগ্রহের সঙ্গে কি গান্ধীজি প্রমুখভাবে ছিলেন না, গান্ধীজি প্রমুখভাবে ছিলেন না, তার কারণ এখানে আমরা সর্দার বল্লভভাই প্যাটেলকেই কিন্তু দেখতে পাচ্ছি, তিনি প্রমুখ নেতা হিসেবে ছিলেন। তিনি এখানে কৃষকদের ঐক্যবদ্ধ করে অহিংস প্রতিরোধ আন্দোলন করে তোলেন, মানে হিংসা ছাড়া, যেহেতু এটা গান্ধীবাদী। এখানে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন, নরহরি পারিখ, রবি শঙ্কর এবং তার সঙ্গে মোহনলাল পাণ্ডে। তো আরেকবার নামগুলো বলে নিই, ভালো করে মনে রাখো, নরহরি পারিখ, রবিশঙ্কর ব্যাস এবং মোহনলাল পাণ্ডে প্রমুখ প্যাটেলের সঙ্গে সহযোগিতা করেছিলেন এবং সেখানকার মেয়েরা তাকে সর্দার উপাধি দিয়েছিলেন। এখানে এটা নেই কিন্তু বইয়ে আছে, তো আমি সেই জন্য তোমাদের সাথে আলোচনা করছি যে সর্দার যে উপাধিটা সেটা কিন্তু দিয়েছিল কারা না, সেখানকার মহিলারা ওনাকে সর্দার উপাধি দিয়েছিলেন। তো এই আন্দোলনে 3 জন বিখ্যাত নেতৃত্বের নাম আমরা পাচ্ছি, তার সঙ্গে এবার কিছু মহিলা নেত্রীর নামও কিন্তু আমরা পাবো। সেগুলো কারা, মিঠুবেন প্যাটেল, মণিবেন প্যাটেল, সারদা মেহতা এবং ভক্তিবাই প্রমুখ নারী এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন, ঠিক আছে। তো আমি তোমাদের জন্য পেনটার কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ইয়েলোটা ঠিক বোঝা যাচ্ছে না, তাই না? তো রেডটা নেওয়াটাই বেটার। তো এর পরের স্লাইডে আছে যে এই যে আন্দোলন হয়েছিল এর প্রভাবটা কি পড়েছিল। আন্দোলনের সমর্থনে বোম্বাই বিধানসভার সদস্য
কে এম মুন্সি এবং লালাজি নারায়ণজি পদত্যাগ করেছিল এই আন্দোলনের সমর্থনের জন্য। এবার তোমাদেরকে বলি এটার মানেটা কীরকম দাঁড়াচ্ছে, যে যেরকম জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। ঠিক বলছি তো আমি, তাই না? তো কমেন্টে আমি যদি ঠিক বলি অবশ্যই হ্যাঁ বলে জানাবে। তো 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডটি হয়েছিল সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিল। ঠিক সেরকমভাবে এই আন্দোলনকে সফলমণ্ডিত করার জন্য কে এম মুন্সি এবং লালাজি নারায়ণজি পদত্যাগ করেছিলেন। গান্ধীজিও বারদৌলিতে এসে আন্দোলনের নেতৃত্ব দানের কথা ঘোষণা করেন। তিনি বলেছিলেন এই আন্দোলনের যদি একটা সঠিক ফল প্রকাশিত না হয় তাহলে পরবর্তীকালে আমিও এই আন্দোলনের নেতৃত্ব দান করব। শেষ পর্যন্ত সরকার নিযুক্ত একটি কমিটি গঠন করা হয়। এবার এই নিযুক্ত কমিটির কথা এখানে নেই, কিন্তু বইয়ে আছে। তার সত্ত্বেও যাতে এই ভিডিওটা থেকেই তোমরা সমস্ত ইনফরমেশন পেতে পারো, বই না খুলতে হয়, তার জন্য এই কমিটির নাম আমি তোমাদেরকে বলবো। ব্রুমফিল্ড বয়রা ফেলা হস্যু ম ফয় হস্যি লয়ডয় ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল তদন্ত কমিটি। এই কমিটি কিন্তু গঠন করা হয় এবং এখানে 6.25% অথবা বইয়ে পাবে 6.03% খাজনা বৃদ্ধি অনুমোদন করলে কৃষকরা তা দিতে রাজি হয়। তাহলে বুঝতে পারছো একটা আন্দোলনের পরিণাম কি হতে পারে। একজন বড় নেতৃত্ব সুন্দরভাবে যদি একটা আন্দোলনকে সঠিক দিকে চালিত করতে পারে তাহলে কিভাবে সফলিত হয়। যেখানে 22% খাজনা বৃদ্ধির কথা ছিল সেখানে নেমে মাত্র 6.03% খাজনা কিন্তু কৃষকদেরকে দিতে বলা হয়। তো আমরা বলতে পারি যে এই আন্দোলন অনেকাংশে সফল। এবার যেহেতু তোমাদেরকে উত্তর কিভাবে লেখা যায় সেই রকম প্যাটার্নে কিন্তু পুরো কনসেপ্টটা সাজানো হয়েছে, তো তার জন্য আমরা উপসংহার হিসাবে পড়ব। সত্যাগ্রহ পদ্ধতিতে সংগঠিত বারদৌলি সত্যাগ্রহ কৃষকদেরকে সংগঠিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। গান্ধীজির সত্যাগ্রহ নীতি এখানে আর একবার সফল বলে প্রমাণিত হয়। তার মানে হিসাব করে দেখতে গেলে গান্ধীজি 4টে সত্যাগ্রহতেই কিন্তু সফল হয়েছিল। তবে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নামটা একদম ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখো, তার কারণ সত্যাগ্রহ এলেই আমরা কিন্তু গান্ধীজির নামই পাই এবং সেটাকে রাইট দিয়ে চলে আসবে এবং সেটা ভুল হয়ে যাবে, 1 নম্বর চলে যাবে। তো সেই জন্য মাথায় রাখবো যে বারদৌলি সত্যাগ্রহের ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন। সর্দার উপাধি তাকে কোন সত্যাগ্রহে দেওয়া হয়েছিল না, সর্দার উপাধি তাকে দেওয়া হয়েছিল এই বারদৌলি সত্যাগ্রহে। কারা দিয়েছিল? মহিলা, মেয়েরা দিয়েছিল তাকে এই সর্দার উপাধি। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এই ভিডিওটা যদি তোমরা 2 থেকে 3 বার দেখো, গল্পের মতো বলেছি আমি, গল্পের মতোই তোমাদের মাথায় কিন্তু থেকে যাবে, একদমই ভুলবে না। যখন সরকার আন্দোলনের ফলে খাজনার হার 22% থেকে কমিয়ে 6.25% করে সেখানেই এই আন্দোলন সফলিত হয়েছিল। এবার আমরা দেখে নেব যে বারদৌলি সত্যাগ্রহের সময় যে কমিটিটা গঠন করা হয় তার ছবিটা কীরকম ছিল। ছবিটা ঠিক এরকম ছিল। আমাদের ইতিহাস বইয়েও এরকমই একটা ছবি আমরা দেখতে পাবো, খুবই অস্পষ্ট একটা ছবি। তখনকার সময়ে ভাবো 1925 খ্রিস্টাব্দে, তো সেই সময়কার ছবি 1927-28 খ্রিস্টাব্দে আন্দোলন শুরু হয়েছিল। তো সেই সময়কার ছবি কতটা আবঝা হলেও আমরা বুঝতে পারছি। তো এখানকার কমিটি, এখানে আমরা দেখতে পাচ্ছি গান্ধীজি স্বয়ং বসে আছেন, এখানে সর্দার বল্লভভাই প্যাটেল বসে আছেন যিনি এই আন্দোলনের নেতৃত্ব দান করেছিলেন। এখানে কিছু আমরা মহিলাদেরকেও দেখতে পাবো, কারণ মহিলারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, তো এই আন্দোলনের কমিটি স্পষ্ট ছবি এটা আমি তোমাদের জন্য সংগ্রহ করেছি। এখান থেকে দেখতে পাবে সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী এবং ইনি হচ্ছেন জওহরলাল নেহেরু। এখন এনার ভূমিকা নেই, এখন ভূমিকা আছে সর্দার বল্লভভাই প্যাটেল একদম প্রমুখ নেতা হিসেবে, এবং তার সঙ্গে সব সময় সহযোগিতা করেছিলেন গান্ধীজি। তো সমাজের উচ্চবর্ণের মানুষ, বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ যখন কোনো আন্দোলনকে পরিচালিত করে সঠিকভাবে তখন সেটা সফলিত হয়, সেটা বারদৌলি সত্যাগ্রহ থেকেই আমরা প্রমাণিত পাই, তাই না? তো আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। এই আলোচনাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখতে একদমই ভুলবে না, এবং পরবর্তী কোন বিষয়টা বা কোন টপিকটা নিয়ে তোমরা জানতে ইচ্ছুক সে বিষয়ে অবশ্যই জানাবে, সেই বিষয়টি নিয়েই আসা হবে। আবার কখনো দেখা হবে, কখনো কথা হবে পরের কোনো সুন্দর একটি টপিকে। সবাই ভালো থেকো, সুন্দরভাবে পড়াশোনা করো, ফেব্রুয়ারির সামনেই পরীক্ষা, তো একদম ডিলে করবে না। আর পারলে এই ভিডিওগুলো 2 থেকে 3 বার দেখো, তার ফলে তোমাদের মনে একদম গল্পের মতো গেঁথে যাবে। একটা প্রশ্ন থেকে কিন্তু তোমরা একদম 6 থেকে 7টা শর্ট কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ।
তো এই ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো বন্ধুদের মধ্যে লিঙ্কটি শেয়ার করতে একদমই ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো আজকের মতো সবাই ভালো থেকো, টাটা।